কলকাতাকে বলা হয় কালীক্ষেত্র, আর এই উত্তর কলকাতাতে গড়ে উঠেছে প্রচুর কালী মন্দির। আজ এইরকমই কিছু কালীক্ষেত্র ঘুরে দেখব আমরা। উত্তর 24 পরগনার কামারহাটিতে হুগলি নদীর পাড়ে 1855 সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন এই দক্ষিণেশ্বর মন্দির। আর এই মন্দিরের মা কালী পূজিত হন মা ভবতারিণী রূপে। এখন দক্ষিণেশ্বর মন্দিরে আসা খুব সহজ। রানী রাসমণি স্কাইওয়াক হওয়ার পর লোকাল ট্রেন বা মেট্রোতে আসার আর কোনো অসুবিধাই নেই। স্টেশন থেকে বেরিয়ে স্কাইওয়াক ধরে সোজা হেঁটে চলে আসা যায় মন্দিরের গেটে। এছাড়াও যাদের হাঁটার সমস্যা আছে তারা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়েও কিন্তু পৌঁছে যেতে পারো একদম মন্দিরের গেটে। এই স্কাইওয়াক দিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার জার্নিটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। স্কাইওয়াক ধরে হাঁটার সময় চোখে পড়বে প্রচুর ডালার দোকান। তোমরা চাইলে এখান থেকে কিন্তু ডালা কিনে নিতে পারো। এখানে ডালার দাম কম হলেও জুতো রাখাটা বড়ই সমস্যার ব্যাপার, তার কারণ এখান থেকে মন্দিরের ডিস্টেন্স কিন্তু অনেকটাই। ডালার দোকানের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রকমারি জিনিসের দোকানও রয়েছে, আচারের দোকান, পেতলের ঠাকুরের বাসনের দোকান ইত্যাদি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি মন্দির চত্বরের প্রবেশদ্বারে। আমাদের সকলের কিন্তু মন্দিরের টাইমিংটা জেনে রাখা খুব দরকার, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসো, আর এসে যদি দর্শন না হয় তাহলে মনটাই খারাপ হয়ে যায়, তাই না? মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি। আবার মন্দির খোলে দুপুর 3:30 থেকে সন্ধ্যা 7:30 অবধি। সন্ধ্যা 7:30টায় সন্ধ্যা আরতির পর মন্দির বন্ধ হয়। এবারে আসি আরো একটি গুরুত্বপূর্ণ কথায়। মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল, ক্যামেরা, জুতো, ব্যাগ এলাও নেই। বাইরেই কাউন্টার আছে যেখানে মোবাইলের জন্য 3 টাকা, জুতোর জন্য 6 টাকা এবং ব্যাগের জন্য 10 টাকা জমা দিতে লাগে। তবে হ্যাঁ, মন্দিরের সামনে যে প্রসাদের কাউন্টারগুলি আছে সেখান থেকে যদি তোমরা ডালা সংগ্রহ করো সেক্ষেত্রে কোনো রকম ব্যাগ, জুতো এবং মোবাইলের জন্য মূল্য দিতে লাগবে না। মন্দির চত্বরের বাইরেই রয়েছে বিশাল পার্কিং এরিয়া, পার্সোনাল গাড়ি নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই। মন্দিরে তো এসে উপস্থিত হয়েছে, আর মন্দিরে যখন এসেছি পুজোটা একটা দিতে হবে। ভালো ভিড় আছে আজকে, কিন্তু তাও পুজোটা না দেওয়া অবধি মনে সেই শান্তিটাই আসে না। এটার পুজো দিলে ঠিক আছে। তো পুজো দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ স্টল নাম্বার 7 দাদুর দোকান। এখান থেকেই কিন্তু বিভিন্ন রকমের ডালা সাজানো আছে। দাদার সঙ্গে একটু কথা বলে নেবো, মিনিমাম প্রাইস থেকে স্টার্ট করে ম্যাক্সিমাম কত অবধি ডালা আছে সেটা দাদাই তোমাদেরকে ডিটেলসে বলে নেবে। বলুন। আমাদের কোনো নিয়ম নেই, ভক্তের যেরকম ইচ্ছে থাকে সেরকমভাবে ডালা নেওয়া হয়। আমাদের মিনিমাম 51 টাকা থেকে শুরু হয়, তারপরে যেরকমভাবে দেবেন। আচ্ছা, এখানে এটা কি আছে? এটা আছে 251 টাকা রয়েছে। এটা আছে 1001 টাকা। এটা কি শাড়ি আছে? শাড়ি, ওড়না, এটাও সেম। এটা 501 টাকা। এটা দুটো মায়ের সিঙ্গার সাজ, এটা রয়েছে মায়ের শাড়ি দেওয়ার সাজ। এবারে চলো মন্দিরের ইতিহাসে ফিরে যাই। 1847 সালে রানী রাসমণি কাশী যাত্রার আয়োজন করেন। যাত্রার আগের দিন রাতে মাতাকে স্বপ্ন দেন এবং বলেন কাশী যাত্রার প্রয়োজন নেই, গঙ্গার তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে তার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতে। দেবীর আদেশ অনুসারে রানী রাসমণি 1847 সালে গঙ্গার ধারে মায়ের মন্দির নির্মাণের কাজ শুরু করেন এবং নির্মাণ কাজ শেষ হয় 1855 সালে। এইভাবেই মা ভবতারিণীর পুজো শুরু হয় দক্ষিণেশ্বরের মন্দিরে। রামকুমার চট্টোপাধ্যায় প্রথম পুরোহিত থাকলেও তার মৃত্যুর পর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ছোট ভাই এই মন্দিরের প্রধান পুরোহিত হন। এই হলো দক্ষিণেশ্বর মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। মন্দিরে তৈরি হওয়া আরও একটি নতুন সুন্দর নিয়মের কথা তোমাদেরকে জানিয়ে রাখি। এখানে এখন ভোগ প্রসাদ পাওয়া যায় মাত্র 80 টাকার বিনিময়ে। দুপুর 12:30টায় মন্দির বন্ধ হওয়ার পর ভোগ নিবেদন পর্ব চালু হয়। দক্ষিণেশ্বর মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে যাচ্ছি আদ্যাপীঠ মন্দিরে। আর সব থেকে বড় কথা যে দক্ষিণেশ্বর মন্দিরেও কিন্তু তোমরা এখন মানে মায়ের ভোগ
এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আরাধনার অন্যতম পীঠ আদ্যাপীঠ। মন্দিরের সামনেই আছে প্রসাদের দোকান, যেখানে সাধ্য মতন পুজোর ব্যবস্থাও আছে। এই আদ্যাপীঠ মন্দিরে জড়িয়ে আছে এক সুন্দর ইতিহাস। বাংলাদেশের চট্টগ্রামের নিবাসী অন্নদা ঠাকুর কবিরাজি পড়তে আসেন পশ্চিমবঙ্গের কলকাতায়। কবিরাজি পাশ করার পর অনুশীলন করবেন বলে ঠিক করেন এবং ঠিক সেই সময় শ্রীরামকৃষ্ণদেব তাকে বলেন কবিরাজি ব্যবসা তার দ্বারা হবে না। তিনি অন্নদা ঠাকুরকে নির্দেশ দেন কলকাতা ইডেন গার্ডেন ঝিলের জলের নিচে আদ্দামা আছেন, তাকে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে। এবং অন্নদা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা মতো জলে ডুব দিয়ে প্রায় 18 ইঞ্চির কোষ্টি পাথরের আদ্দামাকে নিয়ে আসেন, আর এইভাবেই আদ্দামা পূজিত হন আদ্যাপীঠে। আদ্যাপীঠ কিন্তু কোনো সতীপীঠ নয়, ফুল চন্দন দিয়ে নিয়মিত মায়ের পুজো হয় এখানে। এবারে আসি ভোগের কথায়। ভোগের টিকিট মূল্য মাত্র 60 টাকা। এখানকার ভোগেও রয়েছে বৈশিষ্ট্য। রাধা কৃষ্ণের জন্য 32.5 চালের ভোগ হয়, আদ্যা মায়ের জন্য 22.5 এবং রামকৃষ্ণের জন্য 12.5 চালের ভোগ রান্না হয় প্রতিদিন। ভোগের কুপন সংগ্রহ করার সময় হচ্ছে সকাল 9টা থেকে বেলা 12:30, আর ভোগ খাওয়ানো শুরু হয় 11:45 থেকে 1টা অবধি। এবারে আসি মন্দির খোলা এবং বন্ধের সময়। ভোর 4:30 থেকে সকাল 8টা অবধি মন্দির খোলা থাকে। তারপর নাট মন্দির থেকে মায়ের দর্শন করা যায়। তারপর আবার সকাল 10:30 থেকে 11টা এবং বিকেলবেলা সন্ধ্যা 7টা থেকে 7:30 পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। মন্দির চত্বর পরিদর্শন করতে করতে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সেই জায়গায় যেখানে আদ্যা মায়ের ভোগের প্রস্তুতি চলে। আদ্যাপীঠ মন্দিরে প্রতিদিন 5,500 নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। এই বিশাল হলঘরটিতে খাওয়ানোর কাজ চলে। মাত্র 60 টাকার বিনিময়ে কিন্তু অনেক রকমের খাওয়ার আয়োজন থাকে এই আদ্যাপীঠ মন্দিরে। পোলাও থেকে আরম্ভ করে বেগুনি, ভাত, সবজি, খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি, পেট ভর্তি করে যতবার চাইবে হাসি মুখে ততবার কিন্তু ভোগ বিতরণ করা হয়। আদ্যাপীঠ মন্দিরে আসলে কিন্তু এই গোশালাটা ঘুরে দেখতে ভুলো না। বিশাল বড় আকারের একটি গোশালা। এই গরুর দুধ দিয়ে কিন্তু প্রতিদিন মায়ের মিষ্টান্ন ভোগ রান্না করা হয় এবং সেগুলোই পরে ভোগ প্রসাদ হিসেবে জনগণকে পরিবেশন করা হয়। আদ্যাপীঠ মন্দির পরিদর্শন করার পর এবার আমরা যাব বেলুড় মঠ। আর বেলুড় মঠ যাওয়ার জন্য আমাদেরকে আরো একবার দক্ষিণেশ্বর যেতে হবে, তার কারণ ফেরিঘাটটা রয়েছে দক্ষিণেশ্বরে। ফেরিঘাট থেকে আমরা যাব বেলুড় মঠের দিকে। আর প্রচন্ড গরম, এই সময় আমরা একটা নিম্বু পানি ব্রেক নিয়ে নিলাম। আর আজকে ছিল রাজার একাদশী, সারাদিন কিছু না খাওয়া। এই হলো ফেরিঘাট। এখান থেকে আমরা টিকিট কেটে নেব। টিকিট মূল্য 11 টাকা করে। প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর কিন্তু এখান থেকে লঞ্চ ছাড়া হয় বেলুড় মঠের উদ্দেশ্যে। পরন্ত বিকেলে এই লঞ্চে চেপে বেলুড় মঠে যাওয়ার জার্নিটা কিন্তু বেশ ভালো লাগছিল। গরম ছিল বটে, তবে গঙ্গার শান্ত এবং স্নিগ্ধ বাতাস মনকে এবং শরীরকে দুটোকেই চাঙ্গা করে দিয়েছিল। এখন আমরা এসে পৌঁছেছি বেলুড় মঠে। তবে বেলুড় মঠের নিয়ম কিন্তু পাল্টে গেছে।
এখন আর আগের মতন নিয়ম নেই। প্রথমেই যেটা বলার, বেলুড় মঠ বছরে কোন দিন কটা থেকে কটা অবধি খোলা থাকে সময়টা না জানলে কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে। আর আমাদের সময়টা জানা ছিল না বলে অনেকটা সময় মঠের বাইরেই আমাদেরকে কাটাতে হয়েছিল। এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 9টা অবধি খোলা থাকে বেলুড় মঠ। এবং অক্টোবর মাস থেকে মার্চ মাস সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 8:30 অবধি খোলা থাকে বেলুড় মঠ। খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিবেশ বেলুড় মঠের। অদ্ভুত শান্তি অনুভব করা যায় এখানে আসলেই। গঙ্গার পাড়ে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগছিল, আর তার সঙ্গে প্রচুর পাখির কলরব। আমার তো বেশ লাগছিল। গাছে প্রচুর ফল ধরেছে, যেমন আম, আর তার সঙ্গে বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। বেলুড় মঠ মন্দিরের ভেতরে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ থাকায় যত ভিডিও এবং ফটোশুট সবটাই কিন্তু বাইরেই সেরে ফেলতে হবে। এবারে তোমাদেরকে একটু ভোগের ব্যাপারটা জানিয়ে দিই। মঠ অফিস থেকে ভোগের কুপন কাটতে হয়। বেলুড় মঠে ভোগের কুপনের কোনো নির্দিষ্ট মূল্য ধার্য করা নেই। সাধ্যমতো ডোনেশন দিয়েই কিন্তু ভোগ পাওয়া যায় বেলুড় মঠে। সেটা ন্যূনতম 20 টাকা থেকে শুরু করে তোমাদের ইচ্ছার উপর নির্ভর করে। কুপন কাটার সময় হলো সকাল 9টা থেকে 11:30 এবং ভোগ বিতরণের সময় হলো 10টা থেকে 11টা। খুব সুন্দর করে একটা গোটা দিন কাটিয়ে নিলাম। কলকাতার খুব কাছে 3টে তীর্থস্থান একসঙ্গে ভ্রমণ করে নিলাম। সঙ্গে রাখলাম তোমাদেরকে, দিলাম প্রচুর ইনফরমেশন। আশা করছি আগামী দিনে যারা দক্ষিণেশ্বর, বেলুড় মঠ এবং আদ্যাপীঠ যাবে বলে চিন্তা করছো, তাদের কিন্তু কোনো রকম সমস্যার মুখে পড়তে হবে না। তার কারণ সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা থাকলো আমাদের এই ভিডিওটিতে। পর আমাদের পালা বাড়ির দিকে ফিরে যাওয়ার। তাই আবার গঙ্গাবক্ষে চেপে ফিরলাম দক্ষিণেশ্বরে। সন্ধেবেলা মায়ের আরতিটাও সেরে নিলাম। সময়টা খুব ভালো ছিল আর ভাগ্যটাও ভালো ছিল। তার জন্য মায়ের আরতিটা চোখের সামনে দেখে নিতে পারলাম আর তোমাদেরকেও শেয়ার করে দিতে পারলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। কমেন্ট সেকশনে জয় মা ভবতারিণীর জয় লিখে যেও। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আগামী দিনেও চেষ্টা করব সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে।